চেহারা চেহারা তো হচ্ছে আহ, ইয়ের অন্তর্ভুক্ত না, মানে সতরের অন্তর্ভুক্ত না। তো ফলে চেহারা তো দেখানো, মানে জরুরি প্রয়োজনে চেহারা তো দেখানোই যেতে পারে, এটা তো। কিন্তু আপনি ফিমেল টিচারকে বলবেন আপনি কমফোর্টে থাকেন, বাসায় থাকেন, সেটা তো আরেকটা কথা হইলো। টোটালি ডিফারেন্ট কেস। আমি মধ্যপ্রাচ্যে 5 বছর ছিলাম, আমি আপনাকে ডিফারেন্ট সিনারিওটা বলি। সাদা চামড়ার দাম মধ্যপ্রাচ্যে সবসময় বেশি। পুঁজিবাদ যখন নারীকে শ্রমিক হিসাবে সংসার থেকে বের করে আনার চিন্তা করলো, সেই চিন্তাটার মধ্যেই তো একটা গলত আছে। যাযাবর থেকে যখন মানুষ থিতু হইল তখন তো মেয়েরা কাজ করতো বেশি। সেটা হচ্ছে যে নারী বিষয়ক সংস্কার কমিশনের ক্ষেত্রে আপনি জানেন যে প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন জামায়াত ইসলামীর মহিলা শাখা। শুধু মহিলা জামাত নয়, প্রত্যাখ্যানের পক্ষে নারীদের আরও অনেক অংশ রয়েছে যারা গত কয়েক মাসে ছবি ছাড়া ভোটার আইডি কার্ড প্রণয়নের দাবি তুলেছে, নারীদের হিজাব বোরকা বাধ্যতামূলক করার দাবি তুলেছে। নারীদের এই অংশটি বা এই পক্ষটিও তো একটু বাস্তব। এটা নিয়ে আপনি কি বলবেন যদি একটু সংক্ষেপে বলেন, আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে। আচ্ছা, আমি হলো নারী ওই অধিকার কমিশনের দেখলাম, সেখানে হচ্ছে যাদের সাথে মিটিং করা হয়েছে সেই তালিকাটা কিন্তু অনেক বড়। এইখানে হচ্ছে মানে আমাদের হেফাজতে ইসলামের নারী ছাড়া, মানে হেফাজতে ইসলামের ছাড়া আমি দেখছি হচ্ছে একদম সবার সাথে হচ্ছে মিটিং করা হয়েছে, সবার সুপারিশমালা নেওয়া হয়েছে। এবং আমি দেখছি হচ্ছে জামায়াতে ইসলামেরও সুপারিশমালা নেওয়া হয়েছে সম্ভবত, এখানে ওই মধ্যে নেওয়া আছে। তো তারপরেও তারা কেন হচ্ছে এটা করছে, আমি কেন প্রত্যাখ্যান করছে এটা আমি জানি না। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাপারটা, এই ছবি ছাড়া আইডি কার্ড, আমি আসলে ছবি ছাড়া আইডি কার্ডের কোনো অর্থ দেখি না। কারণ আইডি কার্ডের মানে ছবি তুলতেই হবে আলটিমেটলি। কারণ যদি কেউ হজে যেতে চান বা হচ্ছে অন্য কোনো দেশে যেতে চান, সেক্ষেত্রে ছবিটা খুব জরুরি। আর তাছাড়া আরেকটা ব্যাপার আছে যে যেমন চেহারা তো হচ্ছে আহ, অন্তর্ভুক্ত না, মানে সতরের অন্তর্ভুক্ত না। তো ফলে চেহারা তো দেখানো, মানে জরুরি প্রয়োজনে চেহারা তো দেখানোই যেতে পারে, এটা তো মানে ফিকহ হানাফি, মানে হানাফি মাযহাব তো এটা মানে। তো আমি আমি তাদের আসলে বুঝি না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা নিয়ে আপনি উত্তর দিয়েছেন। আমি আপনার দ্বিতীয় প্রশ্ন করতে চাই। চলমান উত্তরাধিকার আইন সংখ্যাগুরু মুসলমানদের মাঝে জনপ্রিয়, তাই এটা পরিবর্তন করার কথা বিভিন্ন সময় উঠলেও এটা সম্ভব হয়নি বা হচ্ছে না, কারণ নারীদের মধ্যে থেকেও অনেকে আসলে এটা বিরোধিতা করেন, পুরুষদের মধ্যে তো করেনি। কিন্তু হিন্দু নারীরা আর্গুয়েবলি সম্পত্তির কোনো অধিকারই পান না যদি না তাদেরকে আসলে এটা উপহার হিসেবে দিয়ে দেওয়া হয়। অনেক জায়গা থেকে দাবি থাকলেও সরকার এটাতে হাত দিতে ভয় কেন পায়, ভয় পাচ্ছে কেন, এটা যদি একটু হুজাইফা একটু বলেন। আমি আসলে এই বিষয়টা 2-3 জনের কাছে, মানে যেহেতু আমি হিন্দুদের বিষয়টা আসলে ওইভাবে জানি না, তো ফলে আমি হচ্ছে 2-3 জনের সাথে কথা বলছিলাম। সেখানে হচ্ছে একজন আমাকে বলছে যে এখানে কেউ সরকারকে চটাইতে চায় না, ভারতকে চটাইতে চায় না, এটা একটা ব্যাপার আছে। অনেকে একজন আমাকে বলছেন যে এখনো হচ্ছে 8 দফায় হয় নাই, 8 দফায় পূর্ণ হয় নাই, 8 দফায় মেনে নেয় নাই সরকার। তো কেন হচ্ছে ইয়েটা দিবে, ভয় পাবে। তাছাড়া আর একজন আমাকে বলছে যে তার বক্তব্য আমি বলতেছি, যেহেতু আমি হিন্দুদের বিষয়টা জানি না এবং হিন্দুদের না, তোমরা বলতেছে যে হিন্দু নারীদের মধ্যে সম্ভবত কনভার্সনের রেট অনেক বেশি। এইটা হচ্ছে তার বক্তব্য, ঢাকা ইউনিভার্সিটির এক স্টুডেন্টের। তো ফলে ওনারা চান যে যাতে সম্পত্তি হলো অন্য ধর্মের কাছে চলে না যায়। তো এই বিষয়গুলো সম্ভবত ওনারা হচ্ছে নিজেদের মধ্যে রাখতে চান। এই বিষয়গুলো আমি কথা বলে জেনেছি, আমি জানি না। তো ফলে আমি এই উত্তরটা আসলে, মানে আমার উত্তর হবে জানি না, কিন্তু যখন আমি 2-1 জনের সাথে কথা বলেছি তাদের উত্তর হচ্ছে সেটা, আমি সেটাই বললাম। আমি আপনি যেহেতু এই বিষয়গুলি লক্ষ্য করেন, এইটা এই পর্যায়ে আমার কাছে শেষ প্রশ্ন, এবং আমি একটু প্রোডাকশন টিমকে মে রিকোয়েস্ট ইউ টু এক্সটেন্ড দিস প্রোগ্রাম ফর 10 minutes মোর প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তো এইটার ক্ষেত্রে, কারণ আপনাদের দর্শকরাও অনেক বিষয় আপনাদের একটু মন্তব্য শুনতে চাইছেন এই ব্যাপারে, আসলে হুজাইফাকে আমার আরেকটা প্রশ্ন যে 2013 সালের পর থেকে তখনকার আওয়ামী লীগ সরকার পাঠ্য বই প্রণয়নে হেফাজতে ইসলামের মতামতকে অনেক গুরুত্ব দিয়েছে। সেই জন্য কবিকে বাদ দেওয়া, গল্পের চরিত্র নাম দেওয়া, এগুলিকে বাদ দিছে হেফাজতের কে নিজেদের সংখ্যে রাখতে। আমার মনে আছে হেফাজতের আপত্তির মুখে 50টার বেশি বিষয় পরিবর্তন করছিল আওয়ামী লীগ সরকার কোনো একটা জায়গায়। এইবারও আমরা দেখলাম কিছু ধর্মীয় বক্তা এবং কিছু ধর্মভিত্তিক দলের আপত্তির মুখে পাঠ্য বই সংশোধন কমিটি গঠন করেও সেটা বাতিল করা হয়েছিল, আমরা সবাই সেটা জানি। পরে অবশ্যই এটার অন্য গল্প দেওয়া হয়েছিল। কিন্তু সেই পাঠ্য বই সংশোধন করে আমরা যে বইগুলি পাইতেছি, সেই আগের বছর যে গল্পে মেয়েটা বাজারে যায়, ছেলেটা ঘরে কাজ করে ইচ্ছা করে সেটা দেখানো হয়েছিল, এবার একই গল্পে ছোটরা পড়ছে, ছেলেটি বাজারে যাচ্ছে, মেয়েটি ঘরে কাজ করছে। এই পরিবর্তন যে করা হচ্ছে সেটার মাধ্যমে অন্তর্বর্তী সরকার কি বার্তা আসলে আমাদের দিতেছে, হুজাইফা এটা কি দেখেন?
আসলে মানে দেখেন হাদিসে সরাসরি বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের ঘরোয়া কাজে নানাভাবে সাহায্য করতেন। তো ফলে কেউ যদি হচ্ছে এইটা যদি থাকে, মানে এটা যদি কেউ মনে করে যে হচ্ছে ছেলে মানে একজনের কাজ আরেকজন করা যাবে না, মানে মেয়েরা বাজারে যেতে পারবে না বা হচ্ছে ইয়েতে করতে পারবে না, আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা একটু সমস্যাজনক। তো ফলে এই হাদিসই আসতে পারে সরাসরি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ঘরোয়া কাজে নানাভাবে সহায়তা করছেন, রান্নার কাজে সহায়তা করছেন, ধোয়ার কাজে বা নানা কিছু ইয়ের কাজে সহায়তা করছেন। তো ফলে এই আলাপগুলো আসতে পারে। আমি এই পরিবর্তনটার আসলে কোনো দরকার নাই বলেই আমি মনে করি আর কি। ওকে, হুজাইফা আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার আশরাফ মাহাদী আপনার কাছে আসি। আশরাফ মাহাদী, আপনার জাতীয় নাগরিক পার্টি নিয়ে একটা প্রশ্ন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নীতি বা গঠনতন্ত্র এখনো, আদর্শ এখনো তৈরি হয় নাই। এইটা বলা হচ্ছে যে দলটি মধ্যপন্থী। আমি আপনাদের কাছে জানতে চাইবো, আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের নেতার যে বক্তব্য, আপনাদের নেতাদের যে বক্তব্য, তাতে নারীর অধিকার, সমতা, সমানাধিকার বিষয় নিয়ে আপনাদের অবস্থান আসলে স্পষ্ট হয় না। কারণ আপনারা এক এক সময় এক একটা জায়গায় আপনারা থাকেন কিনা। অনেকেই বলে থাকেন আপনারা আসলে পুরোপুরি ডানপন্থী দল। এখন ডানপন্থী বলতে আপনারা খুবই রক্ষণশীল, আপনারা অলমোস্ট যারা আশরাফ মাহাদী, আপনাকে এটা বলাই যায় যে অলমোস্ট আপনি আপনার চিন্তা ভাবনা যেরকম বা আপনি যেই চিন্তা করতেছেন তাতে এনসিপির চিন্তাটাই আসলে এনসিপি আপনার চিন্তাটাই অনেকাংশে ধারণ করছে। এটা ঠিক কিনা, নাকি আসলে এনসিপি আপনার চিন্তা একেবারেই ধারণ করতেছে না, ধারণ করতেছে অন্য কারো চিন্তা? ধরেন হুজাইফা আল মামদুর মতো কারো চিন্তা, যারা একটু লিবারেল, একটু মানে আপনার কাছে কি মনে হয় এনসিপি দলটা আসলে কিরকম? আচ্ছা খালিদ ভাই, আমি একটু সময় নিয়ে এটার উত্তরটা দিই। জি হ্যাঁ, জি আমরা আসলে মানে আজকে যে আলোচনাটা আমরা করলাম এই নারী সংস্কার কমিশনের ইস্যুটা, এখানে আপনার যে প্রশ্নগুলো সবগুলো মিলে এখানে অন্য আরেকটা পিকচারও কিন্তু পোট্রে করা যায়। এই যে হুজাইফা ভাই মাত্র যে কথাটা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কাজে সময় দিয়েছেন, এখানে অন্য আরেকটা চিত্র এমন আঁকা যায় যে আমরা কি আসলে ডান বামের বাইনারিটা সেট করাটা খুব গুরুত্বপূর্ণ মনে করতেছি, এক। দ্বিতীয়ত, আমরা কি আসলে নারী এবং ধর্মর সংঘাতটা যেমনি ভাবে আমরা বিগত সময় দেখে আসছি, আমরা কি এক্সপেক্ট করতেছি আবার ওইটা আসুক? মানে আমাদের আলোচনাটা না কেন জানি ওই জায়গাগুলাই মানে উত্তর দিয়ে দিয়ে যাইতে হচ্ছে। আমরা কেন এটা মনে করতে পারতেছি না যে মানে বায়োলজিক্যাল জায়গা থেকে নারীকে যেই জায়গাটায় থাকার একটা কমফোর্ট জোন দেয়া হয়েছে, সেই জায়গাটা থেকে কেন, আমি অস্বীকার করতেছি না যে তার ওয়ার্ক প্লেস থাকতে পারবে না, অবশ্যই ওয়ার্ক প্লেস থাকবে। সে যদি মানে তার মতো করে সে তার জীবিকা নির্বাহ করে, এটাতে কোনো দিক থেকে কোনো বাধা আমি দেখি না। হ্যাঁ, যদি সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধকে ঠিক রেখে সেটা সে করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে ওই সংঘাতের জায়গাটাই আমার যাইতে হবে কেন? এটা হচ্ছে প্রথম কথা। মানে আর এটাকে আপনি দ্বিতীয়ত, সংঘাত আপনি যে মনে প্রশ্ন, করতে, মানে একটু যদি পরিষ্কার করেন মাহাদি, এটাকে আপনি সংঘাত মনে করতেছেন? সংঘাতটা ইচ্ছাকৃতভাবে দেখানোর একটা চেষ্টা হয়, না মানে যেটা দেশের 51.5% নাগরিকদের, মানে আপনি বলতেছেন একটা কমফোর্ট জোন দেওয়া হইতেছে, যেহেতু তারা অর্থনৈতিক এবং বাণিজ্যিক কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত না করলেও তারা পারে, সেটা তাদের একটা অপশন ধর্মীয় ভাবে। আপনি বলতেছেন এইটাই তাদের ফলো করা উচিত? এটা না না, ধর্মীয় ভাবে না তো, সামাজিক ভাবে। আমাদের সমাজে কয় পার্সেন্ট নারীরা গৃহিণী আর কয় পার্সেন্ট নারীরা কর্মজীবী আপনি বলেন? না, সেটা তো এটা কি সবাই ধর্মকর্ম করে দেখেই? না না, সেটা তো আমাদের কর্মের জায়গাও তো তৈরি হইতে হবে। এটা তো ধর্মকর্ম কিন্তু করে আমাদের বলে কর্মের জায়গা তৈরি, ধর্ম এবং সমাজের জায়গা থেকেই যে না একটা মানুষ এখানে, কাজ করেন না, ব্যাপারটা সেরকম না কিন্তু। না না, আরেকটা বাস্তবতা আপনার স্বীকার করতে হবে। এই পুঁজিবাদী দুনিয়াতে নারীকে যখন আপনি মানে শ্রমিকের জায়গায় নিচ্ছেন, আপনি কি তাকে তার মেধা, তার স্যাক্রিফাইস, সে গর্ভধারণ করতেছে, বাচ্চাও পালতেছে, সংসারও করতেছে, আবার সে যে একটা স্কুলে গিয়ে টিচার হচ্ছে, আপনি মেইল টিচারকে যতটুকু স্যালারি দিচ্ছেন, আপনার ফিমেল টিচারকে কি আপনি ওই স্যালারিটা সেটা তো দেন? আরেক তর্ক হলো। আমি ফিমেল টিচারকে সমান না, বেতন দেন আপনি, কিন্তু আপনি ফিমেল টিচারকে বলবেন আপনি কমফোর্টে থাকেন, বাসায় থাকেন, সেটা তো আরেকটা কথা হইলো। না, সেটা আমি বলতেছি না তো, আমি তো বললাম যে সে বলতেছেন বাইরে তো। গিয়ে ওয়ার্ক প্লেসে থাকুক, কিন্তু আমার সিস্টেমটা আমাকে কোন জায়গায় নিয়ে আসছে? আমার পুঁজিবাদী সিস্টেমটা নারীদেরকে কি মর্যাদাটা দিতেছে? সে যে তার স্যাক্রিফাইস গুলো করার পরে সে ওয়ার্ক প্লেসে যায়, তাকে কি তার ওয়ার্ক প্লেস ওই মূল্যায়নটা করে? না, আপনি নাকি কার কথা নাকি বলতেছেন, আপনি কার নাকি কথা বলতেছেন আমি জানি না। যে আপনি, আমি একদম বলতেছি যে প্রত্যেকটা ওয়ার্ক স্কুল প্লেসের কথা শিক্ষক, বলতেছি খালিদ ভাই, আমাদের স্কুল, বাংলাদেশে আমি বলতেছি কোন কোন জায়গায় পুঁজিবাদী সমাজে স্কুল শিক্ষক মেয়ের বেতনের, স্কুল শিক্ষক ছেলের বেতনের চেয়ে কম? বেশিরভাগ, না, আমি আমি পুঁজিবাদের কথা যখন বললাম, আমি প্রাইভেট কোম্পানি মিন করছি বেশি। আপনি আপনি আমার বাংলাদেশের বাস্তবতায় আপনি মানে ওভারঅল
দুনিয়ার বাস্তবতা আপনি এই কথাটা বলেন, স্বীকার করেন যে এখানে নারী যখন ওয়ার্ক প্লেসে যায় তাকে কি তার মেরিট হিসেবে, তার মেধা হিসেবে আমি তাই জানি, পুঁজিবাদ মূল্যায়ন আমি করে? তাই জানি, পুঁজিবাদী সমাজ কি আমি তাকে তাই মূল্যায়ন জানি, করে? তাই জানি। পুঁজিবাদ তো দুষ্ট, পুঁজিবাদ নানাভাবে, শুধু নারী না, পুঁজিবাদ হচ্ছে কম শক্তির শ্রমিককেও শোষণ করে, সেটা পুরুষ তাহলে- হোক নারী হোক, সবাইকে শোষণ তাহলে করে। নারীর সীমাবদ্ধতা, তাহলে নারীর তো সীমাবদ্ধতা নারীকে আপনি কারণে তো সীমাবদ্ধ সে তো দেখতেছেন কিছু কেন? কিছু জায়গায় পুরুষেরও তো সীমাবদ্ধতা আছে। সে না না সে যখন মানে তার যখন বাচ্চা, আপনাকে আমি একটা সে উদাহরণ যখন দেই, মধ্যপ্রাচ্যে, গর্ভধারণ করতেছে, মধ্যপ্রাচ্যে সে আমি একটা যখন উদাহরণ দেই, আমি সংসার একটা উদাহরণ দেই করতেছে, ভাই, আমি শুনেন, মধ্যপ্রাচ্যে যখন আমি একটা স্কুলে শিক্ষকতা করতে যাই, আমার যে বেতন হবে, একজন আমেরিকান নাগরিক যখন ওই একই স্কুলে শিক্ষকতা করতে চায়। ভাই এটা টোটালি ডিফারেন্ট কেস। আমি মধ্যপ্রাচ্যে 5 বছর ছিলাম, আমি আপনাকে ডিফারেন্ট সিনারিওটা বলি। সাদা চামড়ার দাম মধ্যপ্রাচ্যে সবসময় বেশি। আচ্ছা, যদি এটা নারী পুরুষের I ব্যাপার have না, raised my এটা আপনি case. আমেরিকান I have বিষয়টা raised my case. সুতরাং নারী পুরুষের এটা যে তো পুঁজিবাদের কোনটা সমস্যা, সেটা আপনি আমাকে পুঁজিবাদের বলেন। সমস্যা। নারী পুরুষের হ্যাঁ, বিষয়টা হচ্ছে I have raised my case. বিষয়টা হ্যাঁ বিষয়টা হচ্ছে কি, এখানে নারী আপনার প্রত্যেকটা সমাজেই, এটা শুধু মুসলিম কমিউনিটি থেকে বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান দেখে ব্যাপারটা এমন না। এই জিনিসটা, এই কেস আপনি আমেরিকাতেও আছে। আপনি মানে পুঁজিবাদ যখন নারীকে শ্রমিক হিসাবে সংসার থেকে বের করে আনার চিন্তা করলো, সেই চিন্তাটার মধ্যেই তো একটা গলত আছে। এবং আপনি কি যখন নারী মাদে আপনি কি উল্টা হ্যাঁ। কথা বলতেছেন না? যাযাবর না। থেকে যখন মানুষ থিতু হইল, তখন তো মেয়েরা হ্যাঁ। কাজ করতো বেশি, মেয়েরা কৃষি কাজে মেয়েরা কাজ সরাসরি করতো বেশি। অংশগ্রহণ করতো। হ্যাঁ। এবং সেই কৃষি কাজটা ছিল তার পরিবারকে সহায়তা করা, এবং সেটা তার পরিবারের অংশ ছিল। এখন তখন কৃষি কাজটা এখন পেশার সে ক্ষেত্রে শ্রম হিসেবে, পরিবারকে পেশা হিসেবে করতো না। না, পরিবারকে না পেশা, না পরিবারকে তার সে তো তখন কৃষি কাজটা করতো হচ্ছে তার পারিবারিক, তখন তো কৃষি কাজের তখন- মাধ্যমেই তাদের তো বাজার, ভাই তখন তো সেটা তো তার কৃষিকাজই ছিল, পরিবারের তখন একটা কাজ, কৃষি কাজ তার করতো। সংসারের একটা অংশ। তখন তো- সেটাই তো সেটা তো তার সংসার সামলানোর একটা অংশ। সেটা তো এই কাজ করে তো সে জীবিকা নির্বাহ করতো না, সে কৃষি কাজ করে তো কারো কাছ থেকে না, বেতন তখন নিত না। সেটাই জীবিকা ছিল। হ্যাঁ। তখন সেটাই জীবিকা ছিল কেন? কারণ সে এই কৃষি কাজটা তার মানে করেই আপনি তো তার বলতেছেন যে ঘরের বাজারটা নারীদের, সে সংরক্ষণ আচ্ছা ঠিক করতো। আছে মাদে, আমরা একটু কনক্লুশন আসি। আপনি বলতে চাইতেছেন যে নারীদের আসলে বেতনভুক্ত কাজের মধ্যে না যাওয়াই উচিত। না, না যাওয়া উচিত না। পুঁজিবাদী ব্যবস্থা না, পুঁজিবাদী নারীকে ব্যবস্থা আপনি আলাদা শ্রমের রাখেন, পুঁজিবাদী ব্যবস্থা আপনি আলাদা রাখেন। না, আমি তো ওই কথা পুরা কেন বিশ্বই আলাদা এখন রাখবো ভাই? পুঁজিবাদী, এটা তো পুরা বিশ্বই পুঁজিবাদী সেজন্যই তো আমি- ব্যবস্থা, পুরা বিশ্বই পুঁজিবাদী এই জন্যই তো ব্যবস্থা। পুঁজিবাদী ব্যবস্থার কথা আমার বলতে হবে। হ্যাঁ, মানে আপনি সেটাই। যখন ইসলাম, আজকের আপনি যখন দুনিয়ায় ধর্মের মেয়েদের কথাটাকে- কাজ না করা উচিত। না, এটা আমি বলতেছি না, কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার বা পুঁজিবাদী চিন্তার এই জায়গায় সংস্কার করা উচিত। আপনি নারী যেই শ্রম দেয়, নারী যে স্যাক্রিফাইস করে, নারী যেভাবে সংসারে সময় দিয়ে তার সবকিছু মেনটেন করে, সে গর্ভধারণটা তো আর চাইলে আপনি করতে পারবেন না খালিদ ভাই, তারই না, করতে হবে, না। বাচ্চাটা সেই পেটে নেয়। না, হ্যাঁ, হ্যাঁ, তাই। সবকিছু সে বায়োলজিক্যাল জায়গা থেকে সে সবকিছু করতেছে। এই মানুষটা যখন ওয়ার্ক প্লেসে যায়, আপনি তাকে কি মূল্যায়ন করেন? আপনি দেখেন যে আপনার ও আচ্ছা, সে তো আপনার গর্ভধারণ পরামর্শটা কি থেকে- জনাব মাহাদি? আপনার পরামর্শটা কি? সে ওয়ার্ক প্লেসে না যাওয়া, নাকি ওয়ার্ক প্লেসে তার না, বেতন অবশ্যই বাড়ায় না। দেওয়া? তার বেতন বাড়ায় দেওয়া। বেতন বাড়ায় দেওয়া, বেতন বাড়ায় দেওয়া। এটা খুবই মানে অবশ্যই, সুযোগ নারীরা সুবিধা দিতে কাজ হবে। করলে এটা কি মানে আপনার ইয়াতে আসে যে নারী আর পুরুষ যখন কাজ করে, পুরুষরা ঘন্টা প্রতি যে বেতন পাবে, নারীরা তার চেয়ে বেশি বেতন পাবে, এটা হচ্ছে আপনার প্রস্তাব, তাই তো? এটা পুঁজিবাদী ব্যবস্থার কাছে আমার প্রস্তাব আর কি। আমি তো আর পুঁজিবাদী ব্যবস্থার অনুসারী না। আচ্ছা, আমি আপনার কথা এখন পরিষ্কার হয়েছি। তো সেই ক্ষেত্রে যদি আপনি আমাকে আরেকটা বিষয় নিয়ে আপনি কথা বলতে চাইছিলেন, সেটাও যদি আপনি একটু শেষ করেন, নাহলে আমি আপনার কাছে আবার একটু প্রশ্নে যাই। আপনি হেফাজতে ইসলামের সরি জাতীয় নাগরিক পার্টির আদর্শ নিয়ে আমরা কথা বলতেছিলাম, ডান বা মধ্যপন্থা, সেটা কোনটা? হ্যাঁ, ডান বা মধ্যপন্থার আমি তো বললাম প্রথমে যে আমরা কোনো বাইনারি, আমরা এই বাইনারিটাই ভাঙতে চাচ্ছি আমরা। হ্যাঁ, আমার কিন্তু নিজস্ব আপনারা একটা বলতেছেন চিন্তা, যে- ব্যক্তিগত, আপনারা বলতেছেন যে আপনারা মধ্যপন্থা, সেটার জন্য বলতেছে। সেজন্যই মানে আমি যদি ডানপন্থী চিন্তা নিয়ে বা এই জিনিসটা এক্সিকিউট করার জন্য আমার নাগরিক পার্টিতে যাই, তখন তো মানে যারা বামপন্থা থেকে এখানে আসছে তাদের সাথে তো আমার সহাবস্থান সম্ভব না। আমরা যে গত 6 মাস 7 মাস ধরে একসাথে কাজ করতেছি, এটাই কি প্রমাণ করে না যে আমরা আসলে ডানপন্থী বামপন্থীরা একসাথে বাইনারিটা ভুলে কাজ করতে পারি? একটা সহাবস্থান সম্ভব, নতুন বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের মৌলিক অধিকারকে প্রায়োরিটি দিয়ে কাজ করা সম্ভব। এটাও একটা প্রজন্ম চিন্তা করতে পারে, সেটাকে আমরা প্রমাণ করলাম না? এই বাইনারির থ্যাংক ইউ, আপনি এটার অবস্থান প্রকাশ করেছেন। জি হুজাইফা বলেন। আমি ভাই আমরা শেষ পর্যায়ে চলে আসছি আসলে। আর গঠনতন্ত্রের মাহাদিকে- বিষয়টা ভাই, গঠনতন্ত্রটা আমাদের অলমোস্ট ফাইনাল, আমরা খুব দ্রুতই এটা প্রকাশ করব। আচ্ছা। আমাদের আমি ওই গঠনতন্ত্রের কাজ শেষ। আমি মাহাদিকেই ঠিক আছে। প্রশ্ন করতে চাইতেছি, জি। সেটা হচ্ছে এই যে মধ্যপন্থার ইকোনমিক ব্যবস্থাটা আপনারা কি রাখতেছেন?
অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে অর্থনৈতিক আমি আমি ব্যবস্থা। আমি আমি এটা আমার শেষ প্রশ্ন ছিল, আমি এটা পরিষ্কার করি জনাব আশরাফ মাহাদী, মানে বাংলাদেশ সহ এই আন্তর্জাতিক বিশ্ব যেটাকে আপনি আসলে পুঁজিবাদী বিশ্ব বলতেছেন, সেটার বেতন, পেনশন, কাঠামো, অর্থনীতি সমস্তটাই আসলে একটা ব্যাংকিং সিস্টেম বা ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম যেটা অনেকটা ইন্টারেস্ট নির্ভর, সেইটার উপরে কাজ করতেছে। আপনারা ওইটা নিয়ে কি ভাবতেছেন, ওইটা নিয়ে আপনারা আপনাদের অবস্থানটা আসলে কি, দলগত অবস্থান অর্থনৈতিকভাবে সেটা? অর্থনৈতিকভাবে ইন্টারেস্ট এবং যাবতীয় যে বিষয়গুলো আছে এখানে তো আসলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার অনেকগুলা আদর্শিক বিষয়াদিও এটার সাথে জড়িত। আসলে আমি কোনটায় বিশ্বাস করব, কোনটা এক্সিকিউট করব, হ্যাঁ, এটা নিয়ে আর আপনাদের এখন কথা হয়েছে বর্তমান কিনা? দুনিয়ায় এটা নিয়ে আপনাদের কথা হয়েছে হ্যাঁ কিনা? কথা আমাদের আমাদের প্রসেস অনগোয়িং, আমরা এটা নিয়ে কাজ করতেছি। হুম। কিন্তু এখানেও আমরা একই কথাই আবার বলবো যে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে নাগরিক অধিকার যেটাতে নিশ্চিত হয় সেটাতেই ফোকাস করব। এখানে কোনো, আবারও বলি যে অর্থনৈতিক কোনো প্রস্তাবনার ক্ষেত্রেও আমাদের কোনো আদর্শিক বাইনারি আমাদের জন্য প্রতিবন্ধক হবে না। অর্থনীতি মানে না, আচ্ছা হুজাইফা, আপনি শেষ কথা বলেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমার এই মুহূর্তে আপনার জন্য আর নতুন করে আমি কোনো প্রশ্ন করতেছি না, শুধু একটু স্মরণ করাই দিতে চাই যে এটা আপনাদের দুজনের জন্যই প্রশ্ন। আপনারা আসলে এটা যদি মাহাদি শুরু করেন, হুজাইফা শেষ করেন, তাহলে আমাদের জন্য শুরু শেষ হয়। মাহাদি, জনাব আশরাফ মাহাদী, আপনি দলগতভাবে বা আপনি একজন ইসলামী স্কলার হিসেবে আপনি কোনো একটা আদর্শ পোশাক নারীর জন্য পারফেক্ট এরকম মনে করেন কিনা, যে না এরকম পোশাকে থাকা উচিত, এরকম পোশাকটা আমাদের বা এরকম চলন থাকা উচিত? আমি এটাকে আর একটু বিস্তারিত করতে চাই যে ধরেন কেউ যদি ধর্ম না মানতে চায়, তার সেই সুযোগ বা স্বাধীনতায় আপনি বিশ্বাস করেন কিনা? কেউ যদি ধর্ম না মানতে চায়, মানে দলগত জায়গা থেকে তো এইটা যে মানে আমি বাধা দেয়ার কেউ না বা আমি বাধা দিব না, সেটা তো আমি অলরেডি আমার চলন পোশাক, এবং জি। আমার দলীয় অবস্থান সবকিছু থেকে এটা তো স্পষ্ট। আমার দলে যদি ভিন্ন মতাবলম্বীর কেউ আসে, তাকে তো আমি বাধা দিব না, এবং তার সাথে আমি একই সাথে আমরা একই ওয়ার্ক প্লেসে কাজ করব, এটাতে একই সংগঠনে কাজ করব, এটাতে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, ধর্মের জায়গা থেকে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে আমাদের সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধকে আমলে নিয়ে শালীনতা এবং নৈতিকতার ভিত্তিতে, ওকে, মানে এই জিনিসটাকে আমলে নিয়ে হচ্ছে আমাদের চলন Fantastic, বলন, fantastic. চলাফেরা, আচার ব্যবহার আমরা সবকিছু যারা করতে হবে। ইসলামী বক্তা আছেন, এমনকি আমি একজন আলেমকেও আসলে ইন্টারভিউ করেছিলাম, তার কাছে জানতে চেয়েছিলাম যে যতটা সরব হচ্ছে চাল চলন, আচার আচরণ, রোজার মাসে খাওয়া না খাওয়া, ধর্ম পালন করা, তা নিয়ে, কিন্তু দুর্নীতি, ঘুষ, সুদ, লুটপাট, দখলদারি, চাঁদাবাজ, এগুলির ক্ষেত্রে আপনাদের ধর্মীয় বক্তাদের অত সরব হতে দেখি না, এদের বিরুদ্ধে ওয়াজও কম পাই। আমাকে আশ্চর্য করে দিয়ে একজন একজন বিশিষ্ট আলেম ইসলামের, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, বলেছেন যে ঘুষের বা দুর্নীতির টাকা দিয়েও যদি কোনো একটা মসজিদের কাজ বা মাদ্রাসার কাজ করানো হয়, তাহলে সেটা খারাপ হবে না, ভালোই হবে। কারণ হচ্ছে যে এইটা আলেমরা এমন এক নদী যাতে সকল পাপ ধুয়ে যায়। আপনি এটার সাথে একমত কিনা? আমি এটা নতুন শুনেছি, আমি এটা মানে পজিটিভ, মানে এটা 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 আমি স্বীকার করি কি না করি সেই প্রসঙ্গ আলাদা থাক। আপনি সম্পর্কে এটা সম্পর্কে কি বলেন? এই দুইটা বিষয় নিয়ে আমি আসলে মামুদের কাছে যাব এবং এটা জানতে চাইবো যে ঘুষ, দুর্নীতি, সুদ, লুটপাট, চাঁদাবাজ, ধর্ষণ, এগুলির ব্যাপারে আমরা এগুলি কোনো ওয়াজ শুনি না। ওয়াজ আটকে থাকে নারীর কাপড়ে, ওয়াজ আটকে থাকে হচ্ছে একজন ধর্মহীনের চলন বলনে। এটা কেন? আচ্ছা খালিদ ভাই, আমাদের প্রত্যেকেরই তো আসলে ফেসবুকের যে অথবা আমাদের যে আমাদের নিউজ ফিডটা, হ্যাঁ, এটা তো আসলে আমাদের নিজস্ব একটা বাবল। এটা একটা ব্যাপার, আমরা আসলে কিভাবে ইয়া করতেছি, অ্যালগোরিদমটা ওইভাবে ওয়ার্ক করে আমাদের সামনে ওই জিনিসগুলো আসে, এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষ আসলে নেগেটিভিটির বিষয়ে একটু আগ্রহ বেশি দেখায় সবসময়, তো যেই জিনিসটার মধ্যে এখানে মানে রিয়াক্টটা বেশি পড়তেছে, এখানে শেয়ারটা বেশি হইতেছে, শুনতে ভালো লাগতেছে, একটা আত্মপ্রণোদনার বিষয় আছে, এই ভিডিওগুলো বেশি আসতেছে। মানে এটা ইটস অল অ্যাবাউট আমাদের বাবলটা। হ্যাঁ, এমন না যে ওগুলো নিয়ে বলা হয় না, ওগুলো নিয়ে প্রচুর বলা হয়। মানে আমি তো নিজেও একজন, আমি কিন্তু 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ব্যাপী বয়ানও শুনি। সেই বয়ানের মধ্যে বেশিরভাগ সময় অন্য ধর্মের লোকজন কি খারাপ কাজ করছে, আমাদের মেয়েরা কেন মাথায় কাপড় দেয় নাই, এবং আমি তো বললামই, আমি সরাসরি আমার একটা সাজেশন আছে। জি জি বলেন। সেক্ষেত্রে আমার একটা সাজেশন আছে, আপনি সবসময় স্পেসিফিক কিওয়ার্ড সার্চ করে ওয়াজ শুনবেন। আপনি ওই নিউজ ফিডে যেটা আসবে ওটা শুনলে আপনি ওইটাই আসবে। আমি আমার নিউজ ফিড না, আমি সবচেয়ে পপুলার যারা তাদের ওয়াজটা শুনতে চেষ্টা করি, সবচেয়ে যারা পপুলার, আমি নাম বলতে চাই না। পপুলারদের মধ্যেও
পপুলারদের মধ্যেও তো ভিউজ বেশি হয় ওই ওয়াজগুলাই, যেগুলা ধরেন আপনি যে আচ্ছা, ইয়াগুলা বললেন। আপনার সাজেশন আমি ফলো করে আমি এটা চেষ্টা করব। আপনাকে আচ্ছা, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের যে বক্তব্যটা, এটা জি। একটু আমি ক্লিয়ার করি। এখানে উনি এটা একটা রেটরিক বলছেন। এটা মানে বৃহৎ অর্থে এটা তো একটা ভালো কথা যে আলেম ওলামার সংস্পর্শে আসলে অবশ্যই সেটা সবার জন্য ভালো। আল্লাহর কথা শুনলে, রাসূলের কথা শুনলে এটা তো অবশ্যই সবার জন্য ভালো। তবে ফিকহি জায়গা থেকে এটা, মানে ইসলামিক ল এর জায়গা থেকে এটা আমি স্পষ্ট করে বলি যে যদি কারো হারাম কোনো উপার্জন থাকে, ঘুষের টাকা হোক, সেটা সুদের তাকে টাকা হোক, হারাম কোনো উপার্জন থাকে, তাহলে সে সোয়াবের নিয়ত ছাড়া সেটা দিয়ে দিতে হবে। এখন অনেক বড় বড় 300 400 600 কোটি টাকার, 1000 কোটি টাকার মালিকরাও তো ধরেন ডোনেশন করতেছে, তাই না? তো তার টাকাটা হারাম না হালাল এটা তো আমরা দূর থেকে অনেকটা ভালোভাবে জানি, কিন্তু এই ডোনেশনটা তো অন্য ইনস্টিটিউশন গুলাও নিচ্ছে। একটা স্কুল নিচ্ছে, একটা একটা অন্য কোনো ইনস্টিটিউশন বানানোর জন্য। সেম এটা মাদ্রাসার ক্ষেত্রে যখন ওইভাবেই এটা বিল্ডিং মাদ্রাসা বা করার জন্য মসজিদের ব্যবহার ক্ষেত্রে হইতে নেওয়া পারে। হয় তখন একটা অব্লিগেশন দাঁড়ায় কিনা, উনি যেহেতু আমাদেরকে টাকা দেন, বেতন দেন, তখন আমরা আর ওনার বিপক্ষে কথা বলবো না, ঘুষ দুর্নীতির বিপক্ষে যা অবস্থান নিব না, সেটা একটা দাঁড়ায় কিনা? আপনার অভিজ্ঞতা কি বলে? এবং আমরা ভিন্ন অভিজ্ঞতাও দেখছি যে এখানে আমি, যেহেতু আপনি আমার নানার কথা দিয়ে শুরু করছিলেন, এরকম অনেক মানুষ লালবাগ মাদ্রাসাতে আপনি গেছেন, দপ্তরের অফিসের সামনে এসে দাঁড়ায় ছিল, শুধু তার সাথে ইডিওলজিক্যাল ডিফারেন্সের কারণে, মানে তার এইসব সুদ, ঘুষ অবশ্যই, এবং অবশ্যই। দুর্নীতির কারণে তার টাকা আমরা রাখি নাই মাদ্রাসায়। এটা অবশ্যই এটা তো আপনারা রাখেন নাই, কেউ কেউ রাখতেছে, আপনারা জোরে সোরে না রাখার কথা বলেন। এখন আমি 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 আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি, অনেক সময় শেষ হয়ে গেছে। হুজাইফা, আপনি যদি 1 মিনিটে আপনার অবস্থান এই দুইটা প্রসঙ্গের ক্ষেত্রে একটু বলেন। হুজাইফা, সরি, আমি আসলে আচ্ছা মাহাদিকে শুনতেছিলাম, সেজন্য একটু টাইমে গড়বড়। জি জি জি। টাকার ক্ষেত্রে যে কথা বলবো, আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা খুবই ভুল একটা কথা, এবং এই ব্যাপারটা আসলে হলো একটা ক্ষমতা সম্পর্ক তৈরি করে দেয় যারা পয়সাওয়ালা এবং যারা হচ্ছে ধর্মপ্রাণ তাদের মানে যারা হচ্ছে মাদ্রাসায় পড়ান তাদের মধ্যে। তো ফলে যখনই কোনো ক্ষমতা সম্পর্ক তৈরি করে দেয়, তখন সেই সম্পর্কটার সমান থাকে না, বরং সেই সম্পর্কটার মধ্যে নানা আহ উত্তেজনা এবং নানা দিক তৈরি হয়, যার ফলে উম, সেটা ভালো কোনো দিকে যায় না। তো আমার কাছে মনে হয় না, বা মনে হয় এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তার বক্তব্য নতুন করে ভাবতে পারেন, এবং তিনি হয়তো তার বক্তব্য থেকে ফিরে আসার তার সুযোগ আমার মনে হয় আছে। আমার মনে হয় জি 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 ভাই। জি, শেষ করেন ভাই, আহ, সরি। জি ভাই, আর শেষ প্রশ্নটা আপনারা একটু আরেকবার আমার যদি বলতেন যে এটা। আমি শেষ জি প্রশ্নটা আসলে এই দুইটা প্রসঙ্গে আমি কথা বলছিলাম, যে ঘুষ দুর্নীতি নিয়ে আসলে এত জি জি সচেতনতা এটা দেখা আচ্ছা, যায় না। এটা আরেকটা হচ্ছে আরেকটা ইসলামের আরেকটা পক্ষে। আরেকটা আরেকটা হচ্ছে যে শুধু জি মেয়েদের কাপড়ের ক্ষেত্রে বা জি জি একজন জি যে ইসলাম ধর্মটা তার পালন করছে এখানে না তার ক্ষেত্রে, এমন কি ইসলাম ধর্ম পালন করলো তার আকিদা মতো সেক্ষেত্রে আমার চলতেছে না কাছে, সেইটার ক্ষেত্রেও, মানে যে এই যে একটা জি কঠোর অবস্থান, এর বাইরে কি? জি ভাই, আমি, জি, সেটা হচ্ছে আমি একটু, সেটা হলো ওই আমি যেহেতু ওয়াজ নিয়ে একটা গবেষণা করেছি মাস্টার্সে, এবং হচ্ছে আমি এই বিষয়গুলো নিয়ে একটু দেখে বা ভাবতে চেষ্টা করি। তো ফলে আমার কাছে মনে হয় যখন যারা ওয়াজ করেন, তো তারা হচ্ছে ওয়াজের মাধ্যমে তাদের যে পলিটিক্সটা আছে সেই পলিটিক্সটাকে তারা হচ্ছে প্রচার করে। তো যখন আপনি ওয়াজের মাধ্যমে আপনার পলিটিক্স, আপনার ক্ষমতা সম্পর্ক প্রচার করবেন, তো তখন হচ্ছে আপনার বিপরীতে একটা এমন কাউকে দাঁড় করায় দেওয়া লাগবে, যাকে হচ্ছে আপনি সবসময় বলতে পারবেন, যাকে হচ্ছে আপনি ছোট করতে পারবেন, নিচু করতে পারবেন, যাকে আপনি হেয় দেখাইতে পারবেন, এবং যাকে নিয়ে আপনি হচ্ছে আপনার মতো করে কথা বলতে পারবেন এবং ঝামেলার মধ্যে পড়বেন না। তো ফলে এই ব্যাপারটা ঘটে আর কি ইয়ের মধ্যে, এই ওয়াজ মাহফিলের রাইট। ওয়াজগুলোর মধ্যে, এটা আমিও দেখছি। কিন্তু কিন্তু মসজিদের ওয়াজের মধ্যে আপনি যদি দেখেন, এই জুমার বয়ানগুলোর মধ্যে সেখানে তফাৎ আছে, কারণ জুমার বয়ানগুলোর মধ্যে আরো অনেক ইনক্লুসিভ, বা হয়তো এই বিষয়গুলো নিয়ে অনেকে রাইট। বয়ান করেন, আমি কথা আপনার সাথে বলেন, আমি এবং আপনার সাথে একমত। আমি আপনার সাথে একমত। জি তবে আমি হুজাইফা, আজকে আপনাকে এখানেই ধন্যবাদ দিতে চাই। আমরা ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সঙ্গে আরো অনেক কথা বলবো। আমি ধন্যবাদ দিতে চাই মাহাদি আপনাকেও। আপনি একটি বিষয় পরিষ্কার করেছেন যে ঘুষ, দুর্নীতি, সুদ ইত্যাদির সাথে বা দুষ্ট পথে রোজগার করা টাকা, আপনার নানা তিনি যেমন, আমরা সবাই তার নাম জানি, জনাব আমিনী, মুফতি আমিনী যে সাহেব, উনি যেরকমভাবে এটাকে ফিরিয়ে দিয়েছেন, আমরা সেই ফিরিয়ে দেওয়াটা ধারায় অব্যাহত রাখবো। আমরা কোনো সময় কোনো নকল বলবো মানে কি, কেমন কোনো দুষ্ট সোর্স থেকে আনা কোনো টাকাকে, কোনো সম্পদকে, তা যত শক্তিশালী হোক, তাকে আর আমরা শক্তিশালী এই রাষ্ট্রে আর হইতে দিব না। যেটি আসলে খুব ভালো করে জনাব আশরাফ মাহাদী আমাদের বুঝিয়ে দিয়েছেন, যেটি খুব ভালো করে জনাব হুজাইফা আল মামদু বলেছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।